নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। শহর থমথম করছে। যে শহরে রাজপথ গলিপথ সব সময় লোকের ভিড়ে গিজগিজ করে, কোলাহলে কান পাতা দায় হয়ে ওঠে। টমটম, ঝুড়ি গাড়ি, কেরাঞ্চি গাড়ি মানুষজনের ওপর দিয়ে চলে যায়। আল্লার সার গাঁদা ফুলের মালা চিবোয়। খেকি কুকুরের দল কসাইয়ের দোকানের সামনে লড়ালড়ি করে। বামুন মুদ্দ ফরাসে ছোঁয়াছুঁয়ি হয়ে যায় প্রায়ই। সেই কলকাতা আজ এখন প্রায় জনশূন্য। দোকানপাট বন্ধ। অলিন্দে গবাক্ষে দেখা যায় কৌতূহলী ভীত মুখ। কখনো কখনো এক আধজন লোক এক বাড়ি থেকে বেরিয়ে তড়িৎ গতিতে রাস্তা পার হয়ে অন্য বাড়িতে ঢুকে যাচ্ছে। মাঝে মাঝে পদভারে পৃথিবী কম্পিত করে টহল দিয়ে যায় গোরা সৈন্যের দল। আগে শহরের মধ্যে সৈন্যবাহিনী প্রায় দেখাই যেত না। এখন অনেকগুলি সরকারি ভবনে সৈন্য সমাবেশ করা হয়েছে। শহরের একেবারে কেন্দ্রস্থলে পটলডাকার নিকটবর্তী সংস্কৃত কলেজে গোরা সৈন্যরা আস্তানা গেড়েছে। যে কোনো দিন বিদ্রোহী সিপাহীরা ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা দখল করতে আসবে। প্রায় প্রতিদিনই বন্দরে জাহাজ আসছে, তার থেকে নামছে খাস বিলেতি সৈন্যদল। মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সি থেকেও সৈন্যবাহিনী পাঠানো হচ্ছে উত্তর ও পূর্ব ভারতের দিকে। বর্মা দেশের পেগু শহর এবং সিংহল দেশ থেকেও আনানো হচ্ছে ব্রিটিশ ফৌজ। সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়েছে। কিছুদিন ধরেই বিদ্রোহের নানা ঘটনা নিয়ে সংবাদপত্রগুলিতে নানারূপ অতিরঞ্জিত কাহিনী প্রকাশিত হচ্ছিল। এখন সরকার সেন্সর প্রথা চালু করার ফল হলো বিপরীত। গুজব নামক বায়বীয় বস্তুটি নাবিক সিন্দবাদের কাহিনী কলসির দৈত্যের আকার ধারণ করেছে। এখন শিশু হত্যা, নারী হত্যার দারুণ রোমাঞ্চকর কাহিনী সকলের মুখে মুখে। ইংরেজ সংবাদপত্রগুলি এই উপলক্ষে সমগ্র ভারতীয় জাতিকে বর্বর, পিশাচ বলে সম্বোধন করতে লাগলো। কিন্তু এখন এসব ছাপিয়েও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠল, ইংরেজরা ভয় পেয়েছে। বেসামরিক ইংরেজরা তো পলায়নের জন্য এক পা তুলে প্রস্তুত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইংরেজ বাহিনীর পরাজয়ের সংবাদ বেশি আসছে। দিল্লি পুনর্দখলের প্রয়াস ব্যর্থ হয়েছে। দিল্লির অস্ত্রাগার যাতে সিপাহীদের দখলে না যায়, সেই জন্য ইংরেজ সেনানীরা কত বীরত্বের সঙ্গে সেই অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে, এ কাহিনী পল্লবিত করে ছড়ানো হয়েছিল। অস্ত্রাগার বিস্ফোরণের আওয়াজ নাকি 40 মাইল দূরেও শুনতে পাওয়া গেছে। কিন্তু এ সংবাদও কলকাতায় এসে পৌঁছেছে যে দিল্লির অপর একটি বৃহৎ অস্ত্রাগার প্রায় বিনা যুদ্ধে সিপাহীদের করায়ত্ত হয়েছে। বিদ্রোহীদের কাছে এখন প্রচুর আগ্নেয়াস্ত্র। যাতে ত্রাস ছড়ানো না হয়, সেই জন্য লর্ড ক্যানিং কড়া হুকুম দিয়েছেন জীবনযাত্রা স্বাভাবিকভাবে চালিয়ে যেতে। অফিস কাছারি সব খোলা রাখা হয়েছে, কিন্তু কেউ যায় না। বিশেষত আজকের দিনটি পলাশির যুদ্ধের শতবার্ষিকীর দিন, আর সর্বত্র একটা কি হয় ভাব। রামগোপাল ঘোষ কয়েকদিন যাবৎ অসুস্থ, শয্যাশায়ী। তার কয়েকজন বন্ধু তাকে দেখতে এসেছিল গতকাল। তারপর তারা এ বাড়িতেই রয়ে গেছেন। ইদানিং রামগোপালের শরীর প্রায়ই ভালো থাকে না, মদ্যপানের মাত্রাও বেড়েছে। প্যারীচাঁদ, রাধানাথ প্রায়ই আসেন এই বাড়িতে। অনেকদিন পরে এসেছেন দক্ষিণারঞ্জন, আর কৃষ্ণনগর থেকে রামতনুও এসেছেন। খাটের ওপর রামগোপাল আধো শোয়া, বন্ধুরা বসেছেন কয়েকটি আরাম কেদারায়। এখন আলোচনার বিষয় একটি, তবে কাল রাত থেকে বন্ধুদের সঙ্গে তর্ক বেঁধে যাচ্ছে রামগোপালের। রামগোপাল মুক্তকণ্ঠে বিদ্রোহী সিপাহীদের সমর্থক। তার ধারণা এবার ভারতে ইংরেজ রাজত্বের অবসান হবে। রামগোপালের সবচেয়ে বেশি বিরোধী রাধানাথ। যদিও রাধানাথ অন্য সময় ইংরেজদের কড়া সমালোচক, কিন্তু এখন তিনি পুরোপুরি সিপাহীদের বিপক্ষে। তিনি বারবার
জোর দিয়ে বলছেন, তুমি বলো কি হে রামগোপাল, তোমার মাথা টাথা সব গন্ডগোল হয়ে গেল নাকি ব্যাধিতে? দু কড়ায় সব তালপাতার সেপাই, তারা জিতবে ইংরেজদের সঙ্গে? হ্যাঁ, আমি দেখেছি বুঝলে, আমি হিন্দুস্তানের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরেছি। আমি তো দেখেছি এই সাহেবদের, এ বেটাদের ধাতুই আলাদা। সেপাইরা ইংরেজ মাগিদের গায়ে হাত তুলেছে, কানপুরে কুয়োর মধ্যে মেয়ে মা শিশুগুলোকে ফেলে মেরেছে। এর যে কি শোধ নেবে ওরা তা তো জানে না। ইংরেজরা তাদের ফিমেলদের সম্মান রক্ষার জন্য জান দিতে রাজি। এক খ্রিস্টিয়ানকে বাঁচাবার জন্য সব খ্রিস্টিয়ান একাট্টা হয়। হিন্দু অথবা মুসলমানদের কখনো নিজেদের জাতের জন্য একাট্টা হতে দেখেছো? রামগোপাল বললেন, মাই ডিয়ার রাধু, হিন্দু আর মুসলমান তো এখন একাট্টা হয়েই লড়ছে ইংরেজদের বিরুদ্ধে। দ্যাট ইজ আ ফ্যাক্ট। আগে কখনো যা হয়নি তা যে কখনো হবে না তার তো কোনো মানে নেই। রাধানাথ বললেন, ছাই লড়ছে, আর একটু গুঁতো খেলেই দেখবে সব ভয়ে উর্দি নষ্ট করে ফেলবে। আর তখন হিন্দু দোষারোপ করবে মুসলমানদের ওপর, আর মুসলমান দুষবে হিন্দুদের। এই লড়াইয়ের আয়ু আর বড় জোর 7 দিন, আমি বলছি, লিখে রাখো। রামগোপাল বললেন, না, তা হতেই পারে না। ইংরেজ লড়ছে একটা ইমমরাল ওয়ার, একটা জাগ্রত জাতিকে তারা দমিয়ে রাখবার চেষ্টা করছে, আর সেপাইরা লড়ছে স্বাধীনতার জন্য। শুধু তাই নয়, তোমরা আরো ভালো করে বুঝে দেখো, এ লড়াই শুধু সেপাইরা লড়ছে না, সাধারণ মানুষরাও যোগ দিয়েছে। অনেক জায়গায় চাষিরাও সেপাইদের পাশে দাঁড়িয়েছে। ইতিহাসের মর্মে গিয়ে দেখো, যে দেশে সৈন্যবাহিনীর সঙ্গে কৃষকরা হাত মেলায় সে দেশে বিপ্লব সফল হবেই। মনে করো আমেরিকায় ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের কথা। রাধানাথ বললেন, তুমি বিচিত্র কথা বললে। আমেরিকায় লড়াই হয়েছিল সাহেবদের সঙ্গে সাহেবদের, আর এখানে লড়াই হবে সাহেবদের সঙ্গে নেটিভদের। সাহেবদের সঙ্গে নেটিভ কখনো পারে? রামগোপাল পৃষ্ঠভাবে হেসে বললেন, রাধু, আমি যদি ইংল্যান্ডে যাই তখন ইংরেজরাই হবে সে দেশের নেটিভ আর আমি হব সাহেব। আমেরিকায় আমেরিকানরাও নেটিভ। তুমি নিজেই তো প্রমাণ করেছো যে নেটিভ হয়েও তুমি সাহেবদের চেয়ে কোনো অংশে কম নও। প্যারীচাঁদ বললেন, কিন্তু ভাই রামগোপাল, সিপাহীরা জয়ী হলে আমাদের মঙ্গল হবে না অমঙ্গলই বেশি হবে? আমরা সবে মাত্র পশ্চিমী সভ্যতা সুফল পেতে শুরু করেছি, আবার আমরা পিছু মানে ছুটব? বুড়ো বাহাদুর শাহ করবেন এই দেশ শাসন, তার ছেলেগুলো এক একটা অকাল কুষ্মাণ্ড। মোগল শাসনের শেষের দিকে কি এদেশের অন্ধকার যুগ নেমে আসেনি? এতদিনের মোগল শাসনে আমরা কি পেয়েছি? অশিক্ষা, কুসংস্কার, ভোগবিলাসের নক্কারজনক চিত্র, অবিচার, অত্যাচার। মোগল পাঠানরা কখনো এদেশে সর্বত্র স্কুল খোলার কথা ভেবেছে? সর্বক্ষণ ধর্ম ধর্ম করে না চেঁচিয়ে যে সুস্থ সামাজিক জীবন গড়ে তোলা যায় সে আদর্শ আমাদের চোখের সামনে রেখেছে? নবাবী আমলের কোনো ভালো দিক তুমি দেখতে পাও? সব তো একেবারে রসাতলে যেতে বসেছিল। আমি ভাই জোর গলায় বলবো, ইংরেজ আমাদের রক্ষাকর্তা। রামগোপাল বললেন, শোনো, বিপ্লবের পর একটা পরিবর্তন আসবে। তখন বাহাদুর শাহ শাসক হবেন না কে শাসক হবে তা ঠিক করবে এদেশের নিয়তি। আর বিজ্ঞানের অগ্রগতির ফলে একটা নবযুগ এসেছে। বিশ্বের নানা দিকে জানলা খুলে গেছে। জ্ঞান বিজ্ঞানের আলো আমাদের দেশেও এসে পৌঁছতই। আবার পেছন পানে ফিরে যাবার কোনো প্রশ্নই ওঠে না। স্বাধীন দেশ নিজে থেকেই এগিয়ে যায়। রাধানাথ বললেন, এসব কথা যে বলছো এসবও তো শিখেছ ইংরেজের লেখা বই পড়ে। রামগোপাল বললেন, কোনো বই কোনো জাতের নিজস্ব সম্পত্তি নয়। প্যারীচাঁদ বললেন, সেপাইরা কিন্তু তোমার মতন বই পড়েনি। তোমার ওই বাহাদুর শাহ কিংবা ধুন্দপন্ত জ্ঞান বিজ্ঞানের তোয়াক্কা করে না। তারা জিতলে মধ্যযুগে আবার ফিরে আসবে। তারা বর্বরতারই পুনঃপ্রবর্তন করছে। রাধানাথ অট্টহাস্য করে বললেন, জিতবে? এই সেপাইরা জিতবে?
এমন কথা স্বপ্নেও ভাবে না। রামগোপাল একটু আহতভাবে বললেন, তোমরা মহান চিরজীয় শিষ্য হয়েও তোমাদের মনে স্বাধীনতার স্পৃহা জাগে না? বিদেশির পদানত হয়ে থাকাটাই তোমাদের কাছে সুখের? কেয়ার ব্রিটেনের মতন দু চারটে ভদ্র ইংরেজের কথা আলাদা, কিন্তু অধিকাংশ ইংরেজ আমাদের কি চোখে দেখে তা কি তোমাদের জানতে বাকি আছে? প্যারিচাঁদ বললেন, মোগল আমলে আমরা হিন্দুরা কি স্বাধীন ছিলুম? তুমি বলো কি রামগোপাল? তখনও তো আমরা পদানতই ছিলুম। যদি পদানত থাকায় আমাদের নিয়তি হয়, তাহলে একটু ভদ্রগোচর পরিষ্কার পরিচ্ছন্ন পায়ের তলায় থাকাটাই ভালো নয়? এবার দক্ষিণারঞ্জন ওদের কথায় বাধা দিয়ে কথা বলে উঠলেন। তিনি বললেন, তোমরা এই লড়াইটাকে শুধু সেপাই আর ইংরেজদের লড়াই বলে ভাবছো কেন? এ তো লড়াইয়ের একটা দিক মাত্র। সারা হিন্দুস্তান আজ ইংরেজ শাসনে বিক্ষুব্ধ। দেশটাকে চুষে একেবারে ছিবড়ে করে দিচ্ছে ইংরেজ। ভারত এই সেদিন পর্যন্ত ছিল একটা পণ্য উৎপাদনকারী দেশ, আর আজ কি অবস্থা! আগে দেশ বিদেশে ভারতের দ্রব্যের চাহিদা ছিল, আর আজ আমাদের দেশ সারা ইউরোপের কাঁচা বাজার। আমাদের তাঁত শিল্পকে ইংরেজ একেবারে ধ্বংস করে বিলেতি কাপড় এখন চালাচ্ছে এদেশে। ভাই প্যারি, আমি একদিক থেকে রামগোপালের সঙ্গে একমত। তুমি মোগল শাসনের সঙ্গে তুলনা করলে, কিন্তু তুলনাটা একটু ভাষা ভাষা হয়ে গেল না? তুমি ইংরেজের ভদ্রগোচর ফর্সা পা দেখেই ভুললে, কিন্তু ওই পা যে 10 গুণ ভারী সেটা ভেবে দেখলে না? মানছি যে মোগল আমলে অত্যাচার অবিচার ছিল, কিন্তু মোগল শাসকেরা এদেশের ধনরত্ন অপহরণ করে সব দৌলত আরব পারস্যে পাঠিয়ে দেয়নি। তারা এদেশেরই লোক হয়ে গেছে। মোগলরা ব্যবসা করতে নামেনি, সাধারণ চাষির উৎপাদনে হাত দেয়নি। আর দেখো, নীলকরদের জ্বালায় সাধারণ চাষি তার মাঠে ধান না ফলিয়ে নীল চাষে বাধ্য হচ্ছে। পেটের মার সবচেয়ে বড় মার। মোগলরা অত্যাচার করত, নারী হরণ, লুটপাট করত, কিন্তু ইংরেজ সুকৌশলে গোটা দেশের মানুষকে পেটে মেরে দিচ্ছে। রামগোপাল বললেন, ঠিক বলেছ দক্ষিণারঞ্জন বললেন, এই লড়াই শুধু সেপাইরা লড়ছে না, কিছুদিন আগে সাঁওতালরা বিদ্রোহ করেছিল। ইংরেজ তাদের পিটিয়ে অনেকটা ঠান্ডা করলেও তারা শান্ত হয়নি। যে কোনো সময় তারা আবার ফুঁসে উঠবে। ফরাজিরাও স্বাধীনতা ঘোষণা করেছিল। তাদের নেতা দিদু খা এখন জেলে, কিন্তু তার হাজার হাজার চেলা আছে বলে শুনেছি। তারা যে কোনো দিন ইংরেজের বিরুদ্ধে আবার অস্ত্র ধরতে পারে। নীল চাষিরাই বা কতদিন এই অত্যাচার মেনে নেবে? লড়াই লাগবে নানা দিক দিয়ে। ইংরেজ কিভাবে সবাইকে ঠেকাবে? রামগোপাল বললেন, তোমরা বুঝতে পারছো না কেন? এটা কত বড় একটা শুভ লক্ষণ যে হিন্দু মুসলমান একসঙ্গে মিলে দেশের স্বাধীনতা চাইছে। প্যারিচাঁদ বললেন, যদি কোনো ক্রমে ইংরেজ এ দেশ ছেড়ে চলে যায়, তাহলে আবার দেখবে হিন্দুর ভাগ্যে লবডঙ্কা। হাতিয়ার তো মুসলমানদের হাতে, শাসনভারও তাদের হাতে থাকছে। রাধানাথ বললে, যাবে না, ইংরেজ এ দেশ ছেড়ে যাবে না, কোনো চিন্তা নেই। কি বলো তনু? তুমি চুপ করে রয়েছো, কিছু বলছো না? স্বল্পভাষী রামতনু বললেন, আমি শুনছি তোমাদের কথা, তবে আমার মত যদি জিজ্ঞেস করো, তাহলে বলি আমি ইংরেজ শাসনের পক্ষে। এদের সবেমাত্র জেগে উঠেছে, এখনো স্বাবলম্বী হবার মতন ঠিক উপযুক্ত হয়নি। রামগোপাল উত্তেজনার সঙ্গে উঠে বসে বললেন, তোমরা যাই বলো, আর যদি সেপাইরা কলকাতায় এসে পড়ে, আমি নিজে তাদের স্বাগতম জানাবো, তাদের বুকে জড়িয়ে ধরব। প্যারিচাঁদ বললেন, তার আগে সেপাইরা তোমায় কচুকাটা করবে। রাধানাথ আবার হেসে উঠলেন। রামগোপাল বললেন, কেন? সেপাইরা নিজের দেশের লোকদের মারছে এমন তো শুনিনি। প্যারিচাঁদ বললেন, বাঙালিদের ওপর তাদের ভারী রাগ। তুমি তো প্যান্টালুন না পরে রাস্তায় বেরোও না। প্যান্টালুন
প্যান্টালুন পরা লোক দেখলেই নাকি সেপাইরা ঠ্যাঙাচ্ছে। রাধানাথ বললেন, আর মেদিনীপুর থেকে রাজনারায়ণ চিঠিতে কি লিখেছে বলো? প্যারীচাঁদ বললেন, রাজনারায়ণ বড় মজার কথা লিখেছে। ও তো মেদিনীপুরের হেডমাস্টার। ওদের স্কুলে সর্বদা প্যান্টালুন কোট পরে থাকতে হয়। এদিকে মেদিনীপুরে সেপাইদেরও একটা ছাউনি আছে। কখনো সেপাইরা বিদ্রোহী হয়ে রেড়ে করে ছুটে আসবে তার ঠিক ঠিকানা নেই। তাই রাজনারায়ণ প্যান্টালুন কোটের নিচে ধুতি আর পিরান পরে থাকে। সেপাইদের আসতে দেখলে প্যান্টালুন কোট ছেড়ে ভিড়ে মিশে যাবে। রাধানাথ বললেন, একদিন শুধু হুজুকেই নাকি স্কুলের সব মাস্টাররা প্যান্টালুন কোট খুলে একেবারে। প্যারীচাঁদ বললেন, দুদিন আগে বিদ্যাসাগর মশাইয়ের বাড়ি গেছিলুম। তিনিও মুখ চুন করে বসে আছেন। রামগোপাল বললেন, কেন? বিদ্যাসাগর মশাই তো প্যান্টালুন পরেন না। দক্ষিণারঞ্জন বললেন, হ্যাঁ, বিদ্যাসাগর মশাইয়ের ভয়ের কারণ আছে বটে, এমন আমিও অনুমান করেছি। রামগোপাল আরো বিস্মিত হয়ে বললেন, কেন? দক্ষিণারঞ্জন বললেন, বিদ্যাসাগর মশাই বিধবা আইনের প্রবক্তা, একথা সারা ভারতে কারোরই অবিদিত নেই। সেপাইরা বিধবা বিবাহের ব্যাপারটা খুবই কুনজরে দেখেছে। তারা মনে করে সতীদাহ নিবারণ, বিধবার বিবাহ এসব আইন পাশ করে ইংরেজ আমাদের ধর্মে আঘাত এনেছে। আর কলকাতায় ইংরেজি জানা বাঙালিরা ইংরেজকে মদদ দিয়েছে। তাই শিক্ষিত বাঙালিদের ওপর তাদের রাগ। প্যারীচাঁদ বললেন, শুনছি নাকি বিদ্যাসাগর মশাই সরকারের কাছে গিয়ে বলবেন বিধবা বিবাহ আইন আবার রদ করে দিতে। রামগোপাল গড়া চড়িয়ে বললেন, কখনো না, তা হতে পারে না। বিদ্যাসাগর একটা মহৎ কাজ করেছেন, আবার সেটা বন্ধ হবে? যারা বিধবা বিবাহের বিপক্ষে ছিল তাদেরই মধ্যে কিছু মতলববাজ সেপাইদের নামে এসব রটাচ্ছে। রাধানাথ বললেন, তবেই বোঝো রামগোপাল, তুমি তো খুব সেপাইদের নামে সাফাই গাইছিলে। তারা ইংরেজদের হটালে এসব ভালো ভালো কাজ রদ করে দেবে। ইংরেজি পড়ার স্কুলগুলোও বন্ধ করে দিয়ে আবার আরবি ফার্সি পড়াবে। রামগোপাল দক্ষিণারঞ্জনের দিকে তাকিয়ে বললেন, আমরা ডিরোজিওর শিষ্যরা নানান ব্যাপারে আমাদের মত প্রকাশ করেছি, উপযুক্ত আন্দোলনকে সমর্থন জানিয়েছি। আর এখন দেশে এত বড় একটা কাণ্ড হচ্ছে, আমরা কোনো কথা বলবো না? কোনটা মন্দ তাও জানাবো না? দক্ষিণারঞ্জন বললেন, ইংরেজ শাসনের দোষ ত্রুটি ও অবিচার দেখিয়ে আমাদের ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা করতে তো হবেই। কিন্তু আমার মনে হয় এই সংকটের সময় প্রকাশ্যে ইংরেজের বিরোধিতা না করাই ভালো। ঘটনার গতি কোন দিকে যায় সেদিকে আমাদের এখন শুধু লক্ষ্য রাখাই উচিত কাজ হবে। জোড়াসাঁকোর সিংহবাড়িতেও এই একই সময় একই বিষয় নিয়ে আলোচনা চলছে। বিদ্রোসায়নী সবার কয়েকজন সভ্য এ বাড়িতে কিছুদিনের জন্য বসতি নিয়েছেন। নাটক অভিনয়ের নেশা এমনই লেগে গেছে যে কিছুতেই আর মহলা বন্ধ করতে তাদের মন চায় না। মাঝে মাঝে অবশ্য বিদ্রোহের কথা ওঠে। অনেক আলোচনার পর বিদ্রোসায়নী সবার সভ্যরাও সিদ্ধান্ত নিল যে বর্তমান সময়ে ইংরেজ শাসনকে সমর্থন করায় সম্পূর্ণ যুক্তিযুক্ত। ইংরেজদের অনেক দোষ আছে সত্য, তবু ইংরেজরা এদেশে মোটামুটি সুশৃঙ্খল সভ্য শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চলেছে। তার বদলে শিক্ষাহীন নীতিহীন সিপাহীদের শাসন চালু হলে দেশের চরম দুর্দিন আসবে, চরম অরাজক অবস্থা চলবে। যদুপতি গাঙ্গুলি ও নবীন কুমার সিপাহীদের এবং স্বাধীনতা সপক্ষে দু চারটি কথা বলতে গিয়েছিল, কিন্তু হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক হরিশ মুখুজ্জে যুক্তিপূর্ণ তীব্র ভাষায় তাদের একেবারে নিরস্ত করে দিলেন। হরিশের কথায় শেষ পর্যন্ত মেনে নিল সকলে। সেদিন ওদের বৈঠক শেষ হলো অনেক রাতে। পলাশির যুদ্ধে শতবার্ষিকের দিনটিকে কলকাতা শহরে কিছুই ঘটল না। অন্যরা সকলে খাওয়া দাওয়া শেষ শুয়ে পড়ল মজলিস কক্ষে। নবীন কুমার গেল নিজের ঘরে। মধ্যরাতে ঘুম ভেঙে গেল নবীন কুমার।
কুমারের। পার্শ্বে শায়িত সরোজিনীকে ঠেলা দিয়ে ডেকে নবীন কুমার বলল, সরোজ, সরোজ, ওঠো, ওঠো। সরোজিনী ধরফর করে জেগে উঠে বলল, কি কি হয়েছে? নবীন কুমার বলল, আমি বড় অদ্ভুত স্বপ্ন দেখলুম। স্বপ্ন কিনা কে জানে। তুমি বাইরে রাস্তায় কোনো শোরগোল শুনতে পাচ্ছ? আমি যেন এখনো শুনছি। সরোজিনী বলল, কই, কোনো শব্দ নেই তো, সব তো একেবারে শুনশান। নবীন কুমার বলল, তাহলে স্বপ্নই। আমি কি দেখলুম জানো? সেপাইরা এসে পড়েছে আর কলকাতা শহর একেবারে কবজা করে নিয়েছে এক লহমায়। সরোজিনী বলল, উমা, এ কি সর্বনেশে কথা! এমন স্বপ্ন কেউ দেখে? সেপাইরা এলে আমাদেরও মেরে কুটে শেষ করবে না? নবীন কুমার বলল, হ্যাঁ, হরিশ তো তাই বলল, সবাই বললে। আমি স্বপ্ন দেখলুম একেবারে সত্যের মতন। সেপাইরা সব সাহেব মেমদের কচুকাটা করছে। তারপর একটা অদ্ভুত কাণ্ড হলো। কি? আমি তো বুঝে গেছি যে ইংরেজি আমাদের পক্ষে ভালো। সেপাইরা বর্বর। ইংরেজ শাসন না থাকলে আমাদেরই বিপদ। কিন্তু স্বপ্নে যখন দেখলুম সেপাইরা ইংরেজদের মারছে, ইংরেজরা ভয়ে হাউমাউ করছে আর পোপো দৌড়াচ্ছে, তখন আমার খুব আনন্দ হলো। আমি আনন্দে নাচতে লাগলুম। বলো, ভারী আশ্চর্য না? বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।